থেকে নিশ্চয়ই জানেন সংবাদপত্রে আমরা এরকম পরিস্থিতির কিন্তু অনেকবারই করেছি যে হয়তো 6 ঘন্টা বিদ্যুৎ নেই অথবা সন্ধ্যা থেকে সকালে বিদ্যুৎ নেই, এরকম অবস্থা হয়েছে। এবং সেখানে দুর্ঘটনা অর্থাৎ অপরাধ সংগঠনের ঘটনা কমই ঘটেছে। তবে এত মানুষ, এত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতই তৎপর হোক না কেন, দুর্বৃত্তরা বা অপরাধীরা সক্রিয় থাকতেই পারে। তবে আমার মনে হয় না যে স্বাভাবিক যে অপরাধ সংগঠনিত হয় তার চেয়ে খুব মাত্রায় খুব বেশি হবে বলে আমি না মনে কিন্তু করি না। বগুড়া থেকে যেটা বললেন, হ্যাঁ, হ্যাঁ যে জি না বলেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাকচুয়ালি ধরেন এই মুহূর্তে একজন সাংবাদিকের পক্ষে তার গোটা শহরে কি ঘটেছে, বিদ্যুৎ নাই, আসছে যাচ্ছে, এবং এটা কিন্তু বের করা খুব মুশকিল। অ্যাকচুয়ালি আমরা যদি প্রকৃত চিত্রটা জানতে চাই তাহলে আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যেমন 3 দিন অপেক্ষা করতে হবে বিদ্যুতের জন্য। আগামীকাল পর্যন্ত বিদ্যুতের জন্য না, বিদ্যুতের রিপোর্ট পাওয়ার জন্য, তদন্ত রিপোর্ট পাওয়ার জন্য। তো এই মানে অর্থাৎ কি ঘটেছে কি ঘটেনি সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমরা এখনই বলতে পারি না যে সিচুয়েশন খুব ভালো। তবে এটা ঠিক যে সৌরভ যেটা বললেন যে আমাদের জীবনযাত্রাই এমন যে ধরেন যখন বন্যা হয় তখন দেখা যায় যে গ্রামে ডাকাতি হতে পারে, এই জন্য গ্রামের সমস্ত মানুষ মিলে পাহারার ব্যবস্থা করে নৌকা নিয়ে। এবং আমার শৈশব তারুণ্য আমি এটা দেখেছি যে মানুষ তা করেছে। শহরেও যখন একজন মানুষ বিপন্ন হয় তখন মানুষ ছুটে আসে। এখন পরশুদিন যে রিপা খুন হলেন সোবানবাগ মসজিদের সামনে, তখন মানুষ আসবার কোনো অবস্থা ছিল না, কারণ ইট ওয়াজ সো আর্লি যে অত সকালে মানুষ আসতে পারেনি। সুতরাং আজকে কি ঘটেছে আমি এই কারণে বলছি যে আমি সৌরভের মতো আশাবাদী নই। আমি এই কারণে বলছি যে বাস স্ট্যান্ডে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা মাইক্রো এলো, জাস্ট তাকে থাবা দিয়ে ধরে বাসে তুলে নিল, পিটালো, এ করলো। লোকটার হয়তো 10,000 টাকার সাধ্য নেই, 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো, এবং 5,000 টাকার সাধ্য আছে, 5,000 টাকা আপনার বিকাশের মাধ্যমে নিয়ে তাকে ছেড়ে দিল। এই ঘটনাগুলো তো ঘটছে। ফলে অন্ধকারে এটা মোটেও ঘটেনি বা ঘটবে না এটা কিন্তু নিশ্চিত হয়তো করে কিছু বলা যায় না। ঘটতেও পারে, কিন্তু মানে জাতিগতভাবে আমার মনে হয় আমরা একটু যখন জাতীয় কোনো বিপর্যয় কিংবা দুর্যোগ কিংবা কোনো খারাপ সময় আসে সবাই খুব ইউনাইটেডলি মনে হয় না না না, সেটাই আমাদের জাতিগত বৈশিষ্ট্য। আপনি ঠিকই বলেছেন। মানে বাংলাদেশের মানুষের জাতিগত বৈশিষ্ট্যই হলো যে অপরের বিপদে এগিয়ে যাওয়া। আমাদের নদী আমাদের সেই জাতিগত বৈশিষ্ট্য দিয়েছে। শত শত নদী ভাঙছে, নতুন চর গড়ে উঠছে, নতুন জনপদ গড়ে উঠছে। সবাই মিলে এই জনপদ আমরা গড়ে দিচ্ছি। একজনের বাড়ি ভাঙছে আরেকজনে গিয়ে তুলে দিচ্ছে। আমরা একটু যেতে চাই সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল আসাদ, তার সঙ্গে একটু কথা বলতে চাই সেখানকার অবস্থা নিয়ে। আল আসাদ, আমাদেরকে কি একটু জানাবেন যে সেখানে বিদ্যুৎ পরিস্থিতি এখন কি স্বাভাবিক হচ্ছে? সিলেটে বিদ্যুৎ পরিস্থিতি রাত 12টা থেকে একদম স্বাভাবিক। রাত 10:30টার দিকেই অনেক মহানগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে আসে। এর আগেও ছিল, তবে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ছিল না, দিনেও ছিল। বিপর্যয়ের পর দুপুর 12:30টার দিকে সিলেটে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যে 20 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে সেটা চালু হয়ে যায়। এই 20 মেগাওয়াট বিদ্যুৎ ভাগাভাগি করে পালা করে দেওয়া হচ্ছিল। কোনো জায়গায় এক জায়গায় আধা ঘন্টা পরে অন্য জায়গায় আধা ঘন্টা করে দেওয়া হচ্ছিল। আবার বেলা 1:30টার দিকে আরও 30 মেগাওয়াট, আরও 10 মেগাওয়াট চালু হয়ে যায়। এর ফলে এই 30 মেগাওয়াট দিয়ে রাত 10:30টা পর্যন্ত চালানো হয়, অর্থাৎ রেশনিং পদ্ধতিতেই বলা যায়, যেটা সুরাব ভাই বললেন যে চিটাগাঙ্গে একসময় ছিল। তো এরপর রাত্রে 10:30টার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। 12টায় আমি সর্বশেষ 12টার সময় তাদের সাথে কথা বলেছি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে এখন লোডশেডিং বলতে কিছু নেই, সিলেটের মহানগরীর পুরোটাই আছে। এছাড়া আমি এর আগেই উপজেলাগুলোর সাথে, বেশ কয়েকটি উপজেলায় যারা সাংবাদিক আছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে তারা সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পেয়েছেন, আর কোনো জায়গায় রাত 9টায়ও বিদ্যুৎ এসছে। এই মুহূর্তে সিলেট মহানগরীর চাহিদা হচ্ছে প্রতিদিন 80 মেগাওয়াট। কিন্তু আমাকে বিদ্যুৎ কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, তারা এই মুহূর্তে সিলেটের 4টি উৎপাদন কেন্দ্র থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছেন। তো সব মিলিয়ে আপনারা যেটা বলতে পারেন যে সিলেটে এখন পুরোপুরি স্বাভাবিক। আর একটা আশঙ্কার কথা আলোচনা হচ্ছিল যে আমরা আশঙ্কায় ছিলাম, সিলেটের মানুষ আশঙ্কায় ছিলেন যে যদি বিদ্যুৎ বিপর্যয়ের সুযোগে হয়তো কিছু ঘটতে পারে, অপরাধ তো প্রায়ই ঘটে। কিন্তু সাথে সাথে পুলিশের সাথে আমরা যখন কথা বলেছি, পুলিশ বলেছে তারা অ্যালার্ট, তারা যে কোনো মূল্যে তারা সব ধরনের নাশকতা অথবা অপরাধ তারা নিয়ন্ত্রণ বা দমন করার চেষ্টা করবে। এই পর্যন্ত রাত 12টা পর্যন্ত আমরা
কোনো ধরনের খবর পাইনি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অপরাধের। এমনকি হরতালকে কেন্দ্র করে আগের রাতে যা হয়ে থাকে, আগামীকাল সকাল 6টা থেকে হরতাল শুরু হবে, আজ সকাল 6টা থেকে হরতাল শুরু হবে, হরতালের ব্যাপারেও তেমন কিছু আমরা খবর পাইনি, যে কোনো নাশকতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো সিলেটে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক। জি না, আল এটা- আজাদ এটা- আমি এখানে বলি, সিলেট সত্যি এটা ইন্টারেস্টিং। আমরা যখন সারা দেশে খবর নিচ্ছিলাম কোথাও বিদ্যুৎ এসেছে কিনা, দেশের কোথাও বিদ্যুৎ নেই, প্রথম আমি হবিগঞ্জ থেকে খবর পেয়েছি যে রাত্র 8:30টার দিকে আমাদের এখানে বিদ্যুৎ এসেছে। এটা একটা ভেরি ইন্টারেস্টিং। না আল আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ, শাহজালালের আমাদেরকে পূর্ণভূমি ভালো ভালো বলেই খবর হয়তো। আপনি শোনালেন, আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই কিন্তু আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, ভোলাতে কিন্তু এখনো বিদ্যুৎ যায় না, তাদের নিজস্ব ক্যাপাসিটি আছে, ওখানেই তারা বিদ্যুৎ উৎপাদন করে, ডিস্ট্রিবিউশন করে, এবং তারা কিন্তু অন্য জায়গা থেকে বিদ্যুৎ নেয়ও না। ভালো তো, কিন্তু এটা তো সম্ভব না। ভোলায় আমার বিদ্যুৎ সারা দেশে। সমস্যা আছে, ভোলা যেহেতু কারণ আমরা বিচ্ছিন্ন একটা আইল্যান্ড, আমরা বিভিন্ন সময় পড়েছি ভোলায় বিদ্যুৎ সমস্যা আছে। বিদ্যুৎ সমস্যা মানে কি, চাহিদা এবং সরবরাহের যে অমিল, যে ব্যবধান, সেটা কিন্তু সব জায়গায় আছে। সেটা কিন্তু এবং- ন্যাশনাল গ্রিডের বিপর্যয় ওদের স্পর্শ করে না। এবং সিলেটে যেটা বললেন যে উৎপাদন প্রয়োজন তাদের 80 মেগাওয়াট, উৎপাদন হয়েছে 90 90 মেগাওয়াট, মেগাওয়াট, হ্যাঁ। কিন্তু সেটা পুরোটা সরবরাহ হয়েছে কিনা এবং সেটাই পর্যাপ্ত কিনা। না, কিন্তু উনি তো আবার বললেন যে রেশনিং এর মাধ্যমে না, এদিকে সে দেওয়া কোথায় হচ্ছে, এখন ওদিকে সব জায়গায় তুলছে। আলো আছেন, তিনি কিন্তু তাই বললেন। এর সঙ্গে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আচ্ছা, একটা প্রশ্ন আমার কাছে খুব ইয়া লাগে, যে যে এই বিদ্যুৎ বিপর্যয়, এটার কারণ বলা হচ্ছে ভারতের বহরমপুর এবং আমাদের ভেড়ামারা, এখানে যে সংযোগটি আছে সেখানে আসলে একটা ত্রুটি দেখা গিয়েছে। সৌরভ হাসান, আপনার ধারণা আছে যে এটার এক জায়গায় সমস্যা হলে জাতীয় গ্রিডে এত বড় বিপর্যয়, এত দীর্ঘ সময়ের বিপর্যয় কেন হবে? আমরা সাধারণ দৃষ্টিতে যেটা বুঝি যে এটা হওয়ার কথা না, কারণ এরকম বিপর্যয় বা কোনো স্টেশনের সিস্টেম ফেল করার ঘটনা তো এর আগে ঘটেছে। তো সারা দেশে এটা হওয়ার পিছনে একটা বলে যে জাতীয় গ্রিডে এটা বিপর্যয় ঘটেছে, এবং সেখানে কিন্তু আবার ওই সক্ষমতার বিষয়টা, অর্থাৎ এটি সচল রাখার জন্য যে কারিগরি দক্ষতা প্রয়োজন সেটি নেই, এবং যাদের দায়িত্ব পালন করার কথা তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। এটা হচ্ছে যে এখন একটা হচ্ছে আমাদের প্রযুক্তিগত আপনি হয়তো ঠিকই বলেছেন, কারণ আমরা ব্যর্থতা কিন্তু কলকাতায়ও কথা বলেছি, বহরমপুরে যারা কাজ করছেন, আমাদের কলকাতা প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন যে সেখানে যেই সময় আমাদের এখানে বিপর্যয় 11:30টার দিকে, একই সময় ওখানেও একটা বিপর্যয় কিন্তু হয়েছে, তারা কিন্তু ব্যাকআপে চলে গেছে, তাদের কিন্তু আর কোনো সমস্যা কিন্তু না। হয়নি। সেটাই যেটা একটা সাপোর্টিং যে বিষয়, যে একটা বিপর্যয় ঘটলে সেটা কিভাবে দ্রুত তাৎক্ষণিকভাবে উত্তরণ ঘটানো যাবে, সেই নিশ্চয়ই সেই দক্ষতা, সেই জ্ঞান, সেই পুরো প্রস্তুতি থাকার কথা, কিন্তু সেটা যদি না থাকে তাহলে কিন্তু বারবারই এরকম বিপর্যয় ঘটতে থাকবে। হ্যাঁ, কিন্তু যেটা সৌরভ বলছেন ঠিকই, বা আপনি যেটা বলছেন বহরমপুরের কথা, এটা আমি প্রথমেই কিন্তু একটা কথা বলেছি যে আমি আমাদের এই সমস্ত সার্ভিস সিস্টেমে সবচেয়ে দক্ষ সার্ভিস সিস্টেম বলে মনে করেছি বিদ্যুৎ বিভাগকে। অনেক সময় ধরেন একটা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় হলো, আমরা আলোচনা করেছি উইদিন 1 আওয়ার ঠিক হয়ে যাবে, হয়। কিন্তু তাহলে আজকে যখন বহরমপুরে যদি ব্যাকআপ থেকে থাকে এবং তারা যদি সেই ব্যবস্থা রেখে থাকেন, তাহলে বাংলাদেশে নেই কেন? বাংলাদেশে যে এরকম একটি ব্যবস্থা যদি থাকতো তাহলে দেশে এত বড় বিপর্যয় হতো না। বিদ্যুৎটা যেটা দেখেন গুজব কিভাবে ছড়িয়েছে যে ভারত থেকে বিদ্যুৎ টানা হয়েছে, যেখানে আসছে সেখানে বিপর্যয় হয়েছে, এবং সেটা ধাক্কা দিয়ে আমাদের পুরো ন্যাশনাল গ্রিড সর্বনাশ করে দিয়েছে। না, ভারত থেকে তো আসে মাত্র 500 মেগাওয়াট। 500 মেগাওয়াটে এমন ধাক্কা দিয়েছে যে আমাদের পুরো সিস্টেম যে 10,000 না, মেগাওয়াট না, চলে গেছে। এটা কেন হয়েছে? এটা হয়েছে যে আপনি জানাতে পারছেন না তো। আচ্ছা, সরকার হয়তো সদিচ্ছা ছিল এবং জানাতে পারতেনও, পারার তো কোনো মেকানিজম নাই। আমার টেলিভিশনের মাধ্যমে জানাবেন, আমার ইন্টারনেটের মাধ্যমে জানাবেন, আমার মেসেজের মাধ্যমে কোনো একটা ব্যবস্থায় জানাবেন, নানান কিছু সরকার জানায়, কিন্তু আজকে তো কোনো পথ আসলে রাখেনি। সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে আমরা একটু সেই বিষয়ে যেতে চাই। সহকর্মী
তানজির মেহেদির সঙ্গে, কারণ সারাদিন আজকে সে এই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সে খোঁজ খবর রেখেছে এবং তৌফিক এলাহির যে ব্রিফিং সেখানে তিনি ছিলেন। একটু তার কাছে যেতে চাই। তানজির, আজকে সারাদিন যে বিপর্যয়টি ঘটে গেছে সেটি নিয়ে আসলে আমরা দফায় দফায় সরকার পক্ষের বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ সুনির্দিষ্টভাবে আমাদেরকে কারণটি জানাতে পারেনি। আমরা বারবার তাদের কাছে জানতে চেয়েছি ঠিক কোন কারণে আসলে এত বড় একটি বিপর্যয় ঘটে গেল। সেটি কি ভারতের এবং বাংলাদেশের যে বিদ্যুৎ বিনিময় গ্রিড লাইন, সেই লাইন ধরে কি সমস্যা হয়েছে? কিন্তু কোনো কর্তা ব্যক্তি সরাসরি আমাদের সেই প্রশ্নের উত্তর দেননি। তারা আমাদেরকে বারবার যেটা জানিয়েছেন যে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য তারা একটি তদন্ত কমিটি গঠন করেছেন, যে কমিটির নেতৃত্বে আছেন বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিব। তার নেতৃত্বে 7 সদস্যের একটি দল এই বিষয়টি নিয়ে কাজ করবে এবং 3 দিন পর তারা এই ফলাফলটি আমাদের সামনে তুলে ধরবেন এবং তারা বলছে সেই প্রতিবেদনটি পাওয়ার পরই আসলে জানা যাবে ঠিক কোন কারণে এই বিপর্যয়টি ঘটলো। তবে তারা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি কিভাবে সামাল দিয়ে দেশকে আসলে বিদ্যুতের আওতায় নিয়ে আসা যায়। তবে শেষ খবর পর্যন্ত আমাদের কিছু আশার খবর রয়েছে, যেহেতু আমাদের আজকের দিনের চাহিদা ছিল 5,000 থেকে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ। সে জায়গায় 2 দফা বিপর্যয়ের পরও আসলে এই মুহূর্তে 3,700 মেগাওয়াটের মতন বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হয়েছে এবং ঢাকায় রাত 11টা পর্যন্ত 1100 মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ সম্ভব হয়েছে। তবে 11টার পর আরও একবার বিপর্যয় হয়েছে রামপুরা সাবস্টেশনে। রামপুরা সাবস্টেশনের একটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ আবারও কমিয়ে আনা হয়েছে। এই মুহূর্তে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ আছে 700 মেগাওয়াট, যদিও বা ঢাকায় চাহিদা হচ্ছে 1500 থেকে আসলে 1800 মেগাওয়াট পর্যন্ত। তবে কারণ অনুসন্ধানের বিষয়টি বারবারই ঘুরে ফিরে এসছে, কেননা আমরা তৌফিক এলাহির কাছে সরাসরি জানতে চেয়েছিলাম যে একটি সমস্যা হলে আসলে সেই সমস্যাটি চিহ্নিত করে সমাধান করা সম্ভব। তাহলে আপনারা কেন বলতে পারছেন না আসলে কোন সমস্যাটির কারণে এমন ঘটনাটি ঘটেছে? এর সঙ্গে কি কোনো ধরনের আসলে ষড়যন্ত্র ছিল, নাকি এটি একটি নিছক দুর্ঘটনা থেকেই এত বড় বিপর্যয় এসেছে? তারা এই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কথা বলতে রাজি হননি। তারা বলছে অনুমান নির্ভর কথা দিয়ে আসলে জাতিকে বিভ্রান্ত করা যায় না। আমরা তদন্ত কমিটির তানজির, আপনি কি আমাকে একটু এটি বলতে পারেন, যেই আপনার লোড ডিসপাস সেন্টার যেটি আছে সেখানে তো তাদের সব ডিজিটালি দেখা যায় যে কোন স্টেশন থেকে কত বিদ্যুৎ উঠে সেটি আবার জাতীয় গ্রিডে কিভাবে করে সংযুক্ত হচ্ছে, এই পুরো সিস্টেমটা কিন্তু তারা ওই অফিসে বসেই দেখতে পারেন। তাহলে কি তারা সেইখানে কোনো মনিটরিং এ ঘাটতি ছিল?